সকালে আপনি মোবাইল খুলেই ফেসবুকে দেখলেন অজৈব রাসায়নিক উপাদান থেকে বিজ্ঞানীরা নতুন জীবন তৈরি করে ফেলেছেন। একজন কমেন্ট বক্সে এইসব পুরো মিথ্যা বলে সবটাই উড়িয়ে দিয়েছেন। আজ আমরা সেই বিষয়টাই খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। আমি চেষ্টা করব এমনভাবে তুলে ধরতে যেন জীবন বিজ্ঞান না পড়া লোকের কাছেও বিষয়টি পরিষ্কার হয়ে যায়। প্রথমেই একটা কথা বলে রাখি, এই গবেষণাটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বলা হচ্ছে তার অনেকটাই ঠিক নয়। অনেক জায়গায় লেখা হচ্ছে অজৈব রাসায়নিক উপাদান থেকেই কৃত্রিম কোষ তৈরি করা হয়েছে, কিন্তু গবেষণাটি আসলে সেটি বলছে না। এই জায়গাতেই কিছু একটা খুব গুরুত্বপূর্ণ ভুল হচ্ছে। ধরুন আমি আপনাকে দুটি শব্দ বললাম, অজৈব আর অজীব। শুনতে অনেকটা একই রকম লাগে, তাই অনেকেই মনে করেন দুটোর মানে এক, কিন্তু বিজ্ঞানের ভাষায় এদের অর্থ একেবারেই আলাদা। চলুন একটা খুব সহজ উদাহরণ দেখি। আপনার রান্নাঘরে জল আছে, লবণ আছে, আবার সর্ষের তেলও আছে। এদের মধ্যে জল আর লবণকে সাধারণত অজৈব পদার্থ বলা হয়। এগুলো সেই ধরনের রাসায়নিক পদার্থ যেগুলো জীবদেহের দেখতে কমপ্লেক্স কার্বন ভিত্তিক অণুর মতো নয়। অন্যদিকে সর্ষের তেল, চর্বি, চিনি, ডিএনএ, বিভিন্ন প্রোটিন এসব হলো জৈব অণু। এইগুলো জীবনের সঙ্গে সম্পর্কিত লম্বা কার্বন শৃঙ্খলে আবদ্ধ অণু। এখন একটা প্রশ্ন করি, এক বোতল সর্ষের তেল কি জীবন্ত? না। একটি টেস্ট টিউবে রাখা ডিএনএ কি জীবন্ত? না। একটি বিশুদ্ধ প্রোটিন কি জীবন্ত? সেটাও না। অর্থাৎ এগুলো জৈব, কিন্তু জীবন্ত নয়। এখানে আসল বিষয়টি লুকিয়ে আছে। অজীব বা নন লিভিং বলতে বোঝায় যা নিজে জীবন্ত নয়। তার মধ্যে অজৈব পদার্থ যেমন থাকতে পারে, তেমনি জৈব পদার্থও থাকতে পারে। এবার ধরুন আপনার সামনে একটা সাইকেল পড়ে আছে। এক পাশে চাকা, অন্য পাশে হ্যান্ডেল, আলাদা করে প্যাডেল, চেন, সিট, সব যন্ত্রাংশই রয়েছে। এগুলোর কোনোটাই একা সাইকেল নয়, কিন্তু ঠিকভাবে তার পার্টসগুলো জোড়া লাগালে সেটা চলতে পারে। স্পার্শেলের ক্ষেত্রেও বিজ্ঞানীরা অনেকটা এমন কাজই করেছেন। তারা কোনো জীবন্ত উপাদান নেননি, আবার শুধু জল, লবণ বা খনিজ দিয়েও এটি বানাননি। বরং তারা আগে থেকেই তৈরি থাকা অনেক ধরনের অজৈব উপাদান একসঙ্গে জুড়েছেন। সরাসরি অজৈব রাসায়নিক উপাদান কিন্তু তারা ব্যবহার করেননি। কোষটিকে কার্যক্রম করতে তারা ব্যবহার করেন নন লিভিং লিপিড বা চর্বি জাতীয় অণু, ডিএনএ, প্লাজমিড বা ছোট আকারের বৃত্তাকার ডিএনএ। এগুলোর কোনোটাই একা জীবন্ত নয়, কিন্তু বিজ্ঞানীরা খুব নির্দিষ্টভাবে এগুলোকে সাজিয়ে এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন যা একটি কোষের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারে। ধরুন একটি কারখানা, শুধু কারখানার ভবন থাকলে তো কিছু তৈরি হবে না। সেখানে একটি নকশা বা নির্দেশনা থাকতে হবে। কাজ করার জন্য মেশিন থাকতে হবে, কাঁচামাল থাকতে হবে এবং শক্তির উৎসও লাগবে। এই সব কিছু একসঙ্গে কাজ করলে কারখানা কোনো পণ্য তৈরি করতে পারে। একটি কোষও অনেকটা এমনই। কোষের বাইরের একটি আবরণ থাকে যা ভেতরের সবকিছু রক্ষা করে। ভেতরে থাকে ডিএনএ, অর্থাৎ কাজ করার নির্দেশনা। সেই নির্দেশনা পরে প্রোটিন তৈরি হয়, আর এই প্রোটিন ওই কোষের প্রায় সব কাজ চালায়। বাইরে থেকে পুষ্টি নিয়ে কোষ বড় হয়, নিজের ডিএনএর কপি তৈরি করে এবং একসময় বিভাজিত হতে শুরু করে। স্পার্শেলের ক্ষেত্রে বিজ্ঞানীরা ঠিক এই ব্যবস্থাটির একটি সরল সংস্করণ পরীক্ষাগারে তৈরি করেছেন। অর্থাৎ তারা একটি জীবন্ত কোষ নেননি, বরং আলাদা আলাদা নন লিভিং রাসায়নিক উপাদান একত্রিত করে এমন একটি ব্যবস্থা বানিয়েছেন যা কোষের কয়েকটি মৌলিক কাজ করতে পারে। স্পার্শেলের বাইরের আবরণটি তৈরি করা হয়েছে লিপোসোম দিয়ে। লিপোসোমকে আপনি ছোট্ট একটি সাবানের বুদবুদের মতো ভাবতে পারেন। পার্থক্য হলো এটি চর্বি জাতীয় অণু দিয়ে তৈরি এবং কোষের ঝিল্লির মতো কাজ করে। এই আবরণের ভেতরেই রাখা হয়েছে ডিএনএ এবং কোষ চালানোর জন্য দরকারি বিভিন্ন উপাদান। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কিভাবে বুঝলেন কোষটি কাজ করছে? তারা অত্যন্ত শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রে পুরো প্রক্রিয়াটি দেখেছেন। দেখা গেছে স্পার্শেল বাইরের তরল থেকে উপাদান নিচ্ছে, নিজের ডিএনএর কপি তৈরি করছে, আকারে বড় হচ্ছে এবং শেষে দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ একটি সাধারণ কোষ চক্রের গুরুত্বপূর্ণ ধাপগুলো সম্পন্ন করছে। এখানেই অনেকে বলেন, তাহলে তো এটি জীবন্ত। না, বিষয়টি এত সহজ নয়। কারণ জীবন্ত কোষ শুধু একবার বিভাজিত হলেই হয় না, তাকে বারবার বিভাজিত হতে হয়। নিজের সব যন্ত্রপাতি নিজেই তৈরি করতে হয়, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয় এবং বহু প্রজন্ম ধরে টিকে থাকতে হয়। স্পার্শেল এখনো সেসব পারে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গবেষণা এখনো স্বাধীন বিশেষজ্ঞদের পূর্ণ মূল্যায়ন বা পিয়ার রিভিউ শেষ করেনি। তাই বিজ্ঞানীরাও এটিকে চূড়ান্ত সত্য বলে ঘোষণা করেননি, বরং তারা বলেছেন এটি একটি বড় অগ্রগতি, কিন্তু সামনে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা বাকি আছে। তাহলে এই গবেষণার গুরুত্ব কোথায়? গুরুত্ব হলো, এতদিন অনেকেই ভাবতেন সম্পূর্ণ অজীব উপাদান দিয়ে এমন একটি ব্যবস্থা তৈরি করা সম্ভব নয় যা কোষের মৌলিক কাজগুলো করতে পারে। স্পার্শেল দেখিয়েছে অন্তত সেই পথে এগোনো সম্ভব। এটি অনেকটা ইঞ্জিনিয়ারিং এর মতো। যেমন একটি গাড়ি কিভাবে চলে তা বোঝার জন্য ইঞ্জিন খুলে প্রতিটি যন্ত্রাংশ পরীক্ষা করা হয়, তেমনি বিজ্ঞানীরা জীবনকে বুঝতে একটি খুব সরল নিয়ন্ত্রিত কৃত্রিম কোষ তৈরি করেছেন।
এর মাধ্যমে তারা জানতে চাইছেন জীবনের জন্য আসলে কোন কোন উপাদান অপরিহার্য। এই প্রযুক্তি ভবিষ্যতে আরো উন্নত হলে বিশেষ ধরনের ওষুধ তৈরি, নতুন জৈব উপাদান উৎপাদন বা চিকিৎসা বিজ্ঞানের নানা ক্ষেত্রে কাজে লাগতে পারে। তবে সেটি এখনো ভবিষ্যতের সম্ভাবনা। আজকের সাফল্য মূলত একটি বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করেছে। তাই শেষ কথা হলো, বিজ্ঞানীরা নতুন প্রাণ সৃষ্টি করেছেন, এটি যেমন সঠিক নয় তেমনি সবই মিথ্যা বলাও সঠিক নয়। বাস্তবতা মাঝামাঝি। বিজ্ঞানীরা এমন একটি কৃত্রিম কোষ ব্যবস্থা তৈরি করেছেন যা সম্পূর্ণ অজীব উপাদান দিয়ে তৈরি হয়েও একটি কোষের কয়েকটি মৌলিক কাজ করতে পেরেছে। আর সেটি এই গবেষণার সবচেয়ে বড় অর্জন। বিজ্ঞানের নতুন কোনো আবিষ্কারকে বোঝার জন্য উত্তেজনার পাশাপাশি ধৈর্য এবং প্রমাণ দুটোই সমান গুরুত্বপূর্ণ।